আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর লাইভে আসলাম। একটা কথা বলবো বলবো করে আসলে বলা হচ্ছিল না। সমসাময়িক রাজনীতি নিয়ে কিছু কথা না বললেই নয়। আমরা বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে যখন থেকে আমাদের মোটামুটি জ্ঞান হয় 91-90 ওই দিক থেকে রাজনীতির পথ চলা যতটুকু দেখেছি, অনেক জটিলতা কুটিলতা এবং ভালো মন্দ সব মিলেই বাংলাদেশের রাজনীতি চলছে। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে একটা নৈরাজ্য চলছে, সেটা হচ্ছে তৌহিদি জনতার নামে মত সৃষ্টি করা, মাজার ভাঙা, তারপরে বাউলদের উপর আক্রমণ। বাংলাদেশে মাজার, বাউল শিল্প, যাত্রা, তারপরে পালাগান, জারি গান, সারি গান, এটা অনেক পুরনো একটা ঐতিহ্য। এবং এর মধ্যে শালীনতাও ছিল। একটা সময়ে দেখতাম যে এটার মধ্যে শালীনতা এবং সামাজিক মেসেজ অনেক কিছুই আছে। এখন একটা মানুষ যার যার ধর্ম, যার যার কর্ম যদি স্বাধীনভাবে না পালন করতে পারে, তাহলে তো এটা দেশের জন্য ভয়ঙ্কর। আমি আমার মত প্রকাশ করতে পারবো না, বা আমি আমার মতো করে চলতে পারবো না, এটা দেশের জন্য অনেক ভয়ঙ্কর। আমরা বিগত দিনে এদেশে হরকাতুল জিহাদ, বিভিন্ন রকমের জঙ্গি সংগঠন দেখেছি, বাংলা ভাই দেখেছি। অনেক সময়ই বাংলা ভাই যখন সারা বাংলাদেশে ম্যাসাকার করছে, তখন ইসলামী দলগুলোর মধ্যে যারা তৎকালীন সময়ে সংসদে ছিল, তারাও দাম্ভিকতা নিয়ে বলছে যে বাংলা ভাই নামের কোনো অস্তিত্ব নাই, এটা মিডিয়ার তৈরি। কিন্তু আমরা বাংলা ভাইকে দেখেছি। বাংলা ভাই আইজুল হক কলেজের বাংলা ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন এবং তার কার্যক্রম শুরু করেছিলেন হচ্ছে বাগমারা গোদাগাড়ির ওই দিক থেকে। তাহলে বাংলা ভাইকে আমরা দেখেছি। পরে বাংলা ভাইয়ের ফাঁসি হয়েছে, বাংলা ভাইকে দেখেছি। কিন্তু সেই যে রাজনৈতিক দলগুলো দাম্ভিকতা নিয়ে বলছে বাংলা ভাই বলতে কেউ নেই, তারা কিন্তু পরে দায় স্বীকার করেন। প্রধান আছে, অপকাশ্যে তাদের মধ্যে একটা ভাব লেনদেন বা রাজনৈতিক মশা এগুলো আছে। বাংলাদেশে এখন ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূস সর্বজন স্বীকৃত এবং বিশ্বনন্দিত একটি ব্যক্তি। তিনি সারা ওয়ার্ল্ডের কালচার সম্পর্কে জানেন, মানবতা সম্পর্কে জানেন, এবং সে শান্তিতে নোবেল জয়ী একটা মানে মানুষ। তার শাসনামলে যদি একজন বাউলকে বাড়িঘর ভেঙে বের করে নিয়ে আসা হয় মত সৃষ্টির মাধ্যমে, তার শাসনামলে যদি মাজার ভাঙা হয়, তার শাসনামলে যদি একজন বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি অনিরাপদ থাকে, এটা ডক্টর ইউনূসের শাসনামলে এটা হলে বাংলাদেশ আসলেই মাথা উঁচু করে কথা বলার আর অবস্থা থাকে না। রাজনৈতিক মব আর তৌহিদি জনতার নামে মব, এই তৌহিদি জনতার গুলোর বাংলাদেশ ছোট একটা জায়গা, ভিডিও চিত্র আছে। এই তৌহিদি জনতার লোকগুলোর রাজনৈতিক পরিচয়গুলো খুঁজে বের করলেই এই তৌহিদি জনতার নামে যে অরাজকতা চলছে, তাদের ভিডিও ফুটেজ গুলো দেখে তাদের রাজ বা ইসলামের নাম ব্যবহার করে তাকে যে সমস্ত অপবাদ দেওয়া হতো, এখন তারা তাকে অবতার ভাবতেছে। আর ইউনূস সাহেব খুশি হয়ে গেল। আমার তো মনে হয় ইউনূস সাহেবকে তার ব্যক্তিগত ইমেজ নষ্ট করার জন্য এই কুচক্রী মহল এটা কাজ চালাচ্ছে। এগুলো নিয়ে ভাবার সময় এসে গেছে, না ভাবলে হবে না। কারণ আমরা একজন দানবকে সরাইছি। শেখ হাসিনাকে সরানোর পিছনে ছাত্র জনতা, মেহনতি মানুষ, দল মত সবাই ছিল। এমনকি শেখ হাসিনার দলেরও কিছু লোক মনে করতে তার পতন হওয়া দরকার। এই জিনিসগুলো
মাথায় রেখে চলতে হবে। কারণ শেখ হাসিনার পতনটা ছিল হলো সমস্ত জনগণের, সমস্ত মানুষের, এবং আওয়ামী লীগেরও একটা অংশ মনে করতে তার পতন হওয়া দরকার। কারণ তার দাম্ভিকতার পতন হওয়া দরকার, তার স্বৈরাচারের পতন হওয়া দরকার। বাংলাদেশ পতন করছে, তো এইটা পতন করার পর আমরা নতুন স্বৈরাচারের মুখ দেখব? আমাদেরকে এটা শুনতে হবে যে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে, আমাদের কথায় বসতে হবে, আমাদের কথায় গ্রেপ্তার করতে হবে, আমাদের কথায় জেল হবে, ফাঁসি হবে, এটা শোনার জন্য শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে? ভাবার সময় হয়ে গেছে, ভাবতে হবে, নির্বাচনের আগেই ভাবতে হবে। আবার সেদিন শুনলাম জামাতের আমির বললেন যে জেনোসাইড হবে নির্বাচনের। জেনোসাইড মানে কি? কি বুঝাইতে চাইছে? জেনোসাইড তো ওনারা ৭১ করছে, আবার নতুন করে কি আমাদের 2026-এ জেনোসাইড দেখতে হবে? এগুলো ভয়ঙ্কর মেসেজ। এই সাহসগুলো কোথায় থেকে আসতেছে? ডক্টর ইউনূসের কাছে আমাদের করজোরে অনুরোধ যে আপনি সম্মানী ব্যক্তি, বিশ্বনন্দিত ব্যক্তি, আপনার শাসনামলে এরা এই সাহসগুলো কোথায় পায়? এই কথাগুলোর সাহস কোথায় পায় আপনার শাসনামলে? আপনার কাছে আমি বলবো না যে আপনি কাউকে ডাইন চোখে দেখেন, কাউকে বাম চোখে দেখেন, কিন্তু রাজনীতির ভাষায় থাকতে হবে, রাজনীতির মধ্যে থাকতে হবে। রাজনীতির ভিতরে যদি জঙ্গিবাদ উস্কে দেওয়া হয় মবের মাধ্যমে, তৌহিদি জনতার মাধ্যমে, জঙ্গিবাদকে আমরা দেখছি, জঙ্গিবাদের নির্মমতা দেখছি। আমার পাশে আমি এই রমনার বটমূলে বোমা দেখছি, হয়তো বেঁচে গেছি আমরা, আমার পাশে দেখছি বোমা বিস্ফোরণ হয়ে গেল, মানুষ পড়ে গেল সবাই। এগুলো দেখছি জঙ্গিবাদে কি হয়। বিভিন্ন আদালতে একদিনে সিরিজ বোমা দেখেছি। ইভেন বাংলাদেশের সিনেমা হলগুলো, অনেকেই বলে একটা শিল্প নষ্ট হয়ে গেছে, সিনেমা হলগুলো নষ্ট হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, সিনেমা হলে মানুষ যায় না। অনেকেই বলে সিনেমা হলে মানুষ যায় না, এই ছবি দেখতে যায় না। এটা না, আসলে এটা না। যখন সিনেমা হলে একের পর এক বোমা বিস্ফোরণ হলো, সিনেমা হলে একের পর এক বোমা বিস্ফোরণ করে সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। সিনেমা হলে মানুষ মুখ ফিরে নেয় নাই, এটা অনেকেই হয়তো এখন ভুলে গেছে। আমরা দেখছি বিভিন্ন জায়গার সিনেমা হলে বোমা বিস্ফোরণে মানুষ মৃত্যু হয়েছে। সেটাও তৌহিদি জনতার নামেই ছিল, সেটাও ওই তৌহিদির জনতার নামে জঙ্গিবাদ ছিল। বাংলা ভাইয়ের নামে জঙ্গিবাদ হয়েছে, আইএসের নামে জঙ্গিবাদ হয়েছে, হোলি আর্টিসানের ঘটনা আমরা দেখেছি। এগুলো বাংলাদেশের জন্য অনেক ভয়ঙ্কর, আমার সন্তানের জন্য ভয়ঙ্কর। আমি আমার সন্তানের জন্য কি রেখে যাব এই দেশে? তারা নিরাপদ থাকবে না? আমরা কি আফগানিস্তানের মতো দেখব যে পাড়ায় মহল্লায় AK-47 নিয়ে ঘুরছে সবাই? আমরা এরকম একটা পরিস্থিতিতে পড়বো? ডক্টর ইউনূসের কাছে আমরা এটা আশা করি না। আমরা আশা করি ডক্টর ইউনূস একটি জাতির বিবেক, আন্তর্জাতিক বিবেক, তার বিবেককে কাজে লাগিয়ে এমন একটা অবস্থা, আমার বিশ্বাস করি যে এমন একটা অবস্থা তৈরি করবে, বাংলাদেশের জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা সম্ভব ছিল এই ডক্টর ইউনূসের আমলে। কারণ ডক্টর ইউনূস বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে ডেকে এনেছিল। ডক্টর ইউনূসকে কোনো গোষ্ঠী ডেকে এনে নাই, এই এনসিপি ডেকে এনে নাই, জামাত ডেকে এনে নাই। আমাদের কিন্তু সম্মতিতেই আপনি এসেছেন। আমরা কিন্তু বিশ্বাস রেখেছিলাম যে আর হয়তো কোনোদিন এদেশে কোনো অপশাসন আসবে না, আর হয়তো জঙ্গিবাদ আসবে না, আর হয়তো কোনো স্বৈরাচারের জন্ম নেবে না, আর হয়তো এই তৌহিদি জনতার নামে এইগুলো আমরা দেখব না। এটার জন্যই কিন্তু ডক্টর ইউনূসকে আমরা এনেছি। আনার পর যদি আজকে দেখতে হয় তৌহিদি জনতার নামে মব, তৌহিদি জনতার নামে সেই স্মরণ করে দেয় সেই বাংলা ভাইয়ের কথা, সেই হরকাতুল জিহাদের কথা, সেই হোলি আর্টিসানের কথা, আপনার আমলে এগুলো মাথা চড়া দেওয়ার সাহস কোথায় পেল? আমি আবারও আপনাকে বলছি, আপনার আমলে এগুলো মাথা চড়া দেওয়ার সাহস কোথায় পেল? আপনার সাথে সারা বিশ্ব, আপনার সাথে সারা জাতি, আপনি কেন জঙ্গিবাদ গুলোকে নির্মূল করতে পারতেছেন না, দমন করতে পারতেছেন না কেন? আমি জঙ্গিবাদ দেখে আমি এই যে আজকে কথা বলতেছি, আমি যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো, এই নিরাপত্তা কে দিবে? আমি যে জঙ্গিবাদ নিয়ে কথা বলতেছি, সকালবেলা আমি ঘুম থেকে উঠতে যে পারবো, এই নিশ্চয়তা আমাকে কে দিবে? আমি যদি ডক্টর ইউনূসের মতো সরকারের কাছ থেকে এই নিরাপদ এতটুকু আশা না করি, তাহলে কার কাছে করব? দলীয় সরকারের কাছে করব? আমি আবারও বলছি,
অনেক হয়েছে, অনেক হয়েছে, এনাফ। এই 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 হর- এই 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 তৌহিদি জনতার নামে যে মবগুলো হয়েছে বন্ধ করেন। মাজার, মাজারে যিনি শুয়ে আছেন ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। বাউল শিল্পী, বাউল শিল্প আমাদেরকে অনেক 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 শিক্ষা দেয়। সেখানে সব জায়গায় ভালো মন্দ আছে। একজন আলেমের, যারা অনেক আলেমদের মধ্যেও যেমন কিছু খারাপ লোক থাকে, বাউলদের মধ্যেও খারাপ লোক থাকবে। যারা বিএনপি আওয়ামী লীগ বা অন্য দল করি বা জাতীয় পার্টি বা হটেবার বা জামাত করি, এদের মধ্যেও খারাপ লোক থাকবে। কিন্তু সংখ্যাটা কি? সংখ্যাটা ওই তৌহিদি জনতার নামে আমাদেরকে মব সৃষ্টি করা। খারাপ লোক আছে জন্যই ভালোদের কদর আছে, কিন্তু খারাপকে একবারে খারাপে নিয়ে যায় না স্যার। আমি ডক্টর ইউনূসকে আবারও অনুরোধ করছি, করজোর অনুরোধ করছি, এই তৌহিদি জনতাকে ঠেকান, এই মাজার ভাঙা ঠেকান, এই বাউল শিল্পীদের উপর অত্যাচার ঠেকান, এই মানে ক্ষুদ্র নিগোষ্ঠী বা যাদের যে যারাই হোক, মানে ক্ষুদ্র গোষ্ঠী হোক আর সংখ্যা লঘু হোক, এদেরকে রক্ষার দায়িত্ব আপনার। আমাদের মতো সাধারণ লোকের রক্ষার দায়িত্ব আপনার। দেশকে নিরাপদ রাখার দায়িত্ব আপনার। আপনি এমন একটা রাস্তা দেখিয়ে যান, বিশ্বকে দেখায় যান, আমাদেরকে দেখায় যান যে বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে কোনো উশৃঙ্খল নাই, বাংলাদেশে কোনো স্বৈরাচার নাই, বাংলাদেশে কোনো বেবিচারী নাই। আপনি এটা নজির তৈরি করে যান। আপনি যত কঠোর হন, হন এ বিষয়ে কঠোর হন, প্রত্যেকটা লোক আপনার পক্ষে আছে এ বিষয়ে আপনি কঠোর হইলে। কিন্তু আপনার নমনীয়তা, এদের এই জঙ্গিবাদে নমনীয়তা দেখায়েন না। জঙ্গিবাদে নমনীয়তা দেখানো মানেই আমরা আফগানিস্তানের দিকে ধাবিত হব অথবা অন্য কোনো দেশের দিকে। এই জন্য আবারও বলছি, মব ঠেকান, এই তৌহিদি জনতার নামে হোক আর যাই হোক, এগুলো হলো জঙ্গিবাদ। এদেরকে এদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে এদেরকে স্পেসিফিক কোন দলের লোক বের করবেন, দেখবেন যে একটা দলের মধ্যে বের হবে একটা দলের লোক, এরা অধিকাংশ একটা দলের লোক, এবং ওই দলের লোকই সব জঙ্গিবাদ। যতগুলো জঙ্গি সংগঠন আছে তার ফান্ডিং হচ্ছে সেই দল। এগুলোকে বাইর করেন না, এদের তো ফুটেজ আছে, ফুটেজ দিয়ে রিমান্ডে নেন, দেখবেন বের হয়ে যাবে। এই জন্য আবারও অনুরোধ করছি, সামনে নির্বাচন, আমাদের জন্য ওই জেনোসাইডের ভয় দেখায় লাভ নাই। আপনার আমলে আমরা জেনোসাইডের ভয় দেখতে চাই না। আপনার আমলে শেখ হাসিনার মতো কোনো দাম্ভিকতা দেখতে চাই না কারো। আপনার আমলে এই রাস্তাঘাটে তৌহিদি জনতার নামে এই এই যে অন্যায়, এটা দেখতে চাই না। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।